ওয়েলকাম টু দ্য লেকচার 2 অফ দ্য সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারের আমরা লেকচার 2 এ চলে এসেছি। লেকচার 2 এ আমাদের ডিসকাস করার বিষয় ছিল এনার্জেটিক্স অ্যান্ড মেকানিজম অফ অ্যাডসর্পশন, অর্থাৎ কিভাবে বা কেন হয় অ্যাডসর্পশন আর এর পিছনে থার্মোডাইনামিক কোনো রিলেশন আছে নাকি আমরা সেটা দেখব। সো বোর্ডের দিকে কনসেন্ট্রেট করা যাক। সারফেস কেমিস্ট্রি লেকচার 2 আমরা এখানে ইন্টারেস্টেড কোন পার্টে, মেকানিজম অফ অ্যাডসর্পশন অ্যান্ড দ্য এনার্জেটিক্স অফ অ্যাডসর্পশন। তো এই ব্যাপারটা বুঝতে গেলে আমাদের ফার্স্ট এই ছবিটার দিকে তাকাতে হবে একবার। আশা করি ছবিটা দেখতে পাচ্ছ। ছবিটাতে আমি একটা বিকারের ছবি নিয়েছি এবং এখানে আমি বেসিক্যালি তিনটে মলিকিউলকে এভাবে দেখানোর চেষ্টা করেছি। তো বেসিক্যালি এই যে প্রথম সারির তিনটে যে মলিকিউল, এইগুলোকে সারফেস মলিকিউল বলছি, আর এই মলিকিউলটাকে হচ্ছে বলছি আমি দ্য মলিকিউল ফ্রম দ্য বাল্ক সিস্টেম। বাল্ক মানে বৃহত্তর সিস্টেমের অংশ হচ্ছে এটা, আর এরা একদম সারফেসের উপরে রয়েছে। এখন কি হচ্ছে, এই যে সারফেসে যে মলিকিউলটা আছে সেই মলিকিউলটার প্রতি এইদিকে যে মলিকিউলের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, এই মলিকিউলের প্রতি একটা ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। তার মানে অ্যাকচুয়ালি কি হয়, এই পয়েন্টে এই দুদিকের ফোর্স নালিফাইড, বিকজ এদিকে টানছে এদিকে টানছে, মানে ভেক্টর ক্যান্সেলেশন হয়ে গেলে এর উপরে নেট ফোর্স বাই দিস টু পার্টিকেল ইজ জিরো। সিমিলারলি বাল্ক সিস্টেমের মলিকিউলগুলো কিন্তু ভেতরের দিকে টানছে, and that is not nullified by someone present upper side, কারণ উপরে কেউ নেই, এখানে no one, এখানে কেউ নেই। তার মানে এই যে মলিকিউলটা যেটা এখানে রয়েছে তার উপরে যে ফোর্সটা বাল্ক সিস্টেম ভেতরের দিকে সিস্টেমটা এক্সার্ট করছে, সেই ফোর্সটাকে নালিফাই করার জন্য উপরের দিকে কেউ নেই, যে কারণে ওয়াটার ড্রপলেটগুলো গোলাকার হয়। তার কারণ কি, সারফেস মলিকিউলগুলোকে ভেতরের দিকের মলিকিউলগুলো টানে, ভেতরের দিকে টানছে, এবং সেই টানটাকে কমানোর উপায় কি, সারফেস এরিয়াটা কমিয়ে দেওয়া। যত বেশি সারফেস এরিয়া তত বেশি টান, সেজন্য গোলাকার শেপ নিলে কি হবে, সারফেস এরিয়াটা কমে আসবে, এবং এই কারণে জলের যে ড্রপলেটগুলো, ওয়াটার ড্রপলেটগুলো গোলাকার হয়, স্ফীতাকার হয়। ঠিক আছে? বা জল যখন আমরা কমপ্লিটলি ভর্তি করি কোনো গ্লাসে, যখন ভর্তি করি তখন দেখি জলটাকে এরকম এতটা উপরে ওভাল শেপে এরকম থাকতে পারে, কিছুটা উপরের দিকে উঠে থাকে, পড়ে যায় না। তার কারণটা কি, এই টুয়ার্ডস ভেতরের দিকে টানটা এই মলিকিউলগুলো, জলের মলিকিউলগুলোকে টেনে রাখে ভেতরের দিকে। হোয়াটএভার, তবে সারফেসটা একটু অন্য রকমের বুঝতে পারছি। সারফেসের উপর একটা আনব্যালেন্সড ফোর্স কাজ করছে। দেখো এখানে লেখা আছে সারফেস পার্টিকেলস আর ইন ডিফারেন্ট স্টেট দ্যান দ্য পার্টিকেলস ইন দ্য বাল্ক। ভেতরের পার্টিকেল এটা কিন্তু দেখো এর ফোর্স কিন্তু সব দিক থেকে নালিফাইড, অর্থাৎ ভেতরের একটা পার্টিকেল এর উপরে কিন্তু যে ফোর্স, কোনো ফোর্সই কাজ করছে না, বিকজ সব ফোর্সগুলো নালিফাই হয়ে গেছে। এই ফোর্সটা এদিকের ফোর্স দ্বারা নালিফাইড, এই ফোর্সটা উপরের ফোর্স দ্বারা নালিফাইড। বাট আপার সারফেসের যে মলিকিউল তার উপরে দেখো সাইডের এই ফোর্সগুলো নালিফাইড হলেও বাল্ক সিস্টেম ওর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করেছে, দ্যাট ফোর্স ইজ নট নালিফাইড অ্যাকচুয়ালি, বিকজ ওর উপরে কোনো মলিকিউল কিন্তু নেই। সুতরাং আমরা বলতেই পারি যে সারফেস পার্টিকেলস আর ইন ডিফারেন্ট স্টেট দ্যান দ্য পার্টিকেলস ইন দ্য বাল্ক। সো এটাও আমরা দেখতে পাচ্ছি সাম আনব্যালেন্সড ফোর্স অন দ্য সারফেসের উপর একটা আনব্যালেন্সড ফোর্স রয়েছে, এবং সেই আনব্যালেন্সড ফোর্সটার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওর উপরে অ্যাডসর্পশন হয়। অর্থাৎ যখন অ্যাডসর্পশন হবে, যখন নতুন কিছু মলিকিউল সেই সারফেসের উপরে বসবে, তখন এই সারফেস মলিকিউলটা রিল্যাক্সড হবে, বিকজ সেই সারফেস মলিকিউলটার এনার্জি, যেটা টানটা ভেতরের দিকে ছিল, সেটা কিন্তু ব্যালেন্সড হয়ে যাবে, যে ফোর্স, ইনওয়ার্ড ফোর্সটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। এই কারণেই সবাই সারফেসে কাউকে অ্যাবজর্ব করাতে চায়। যদি কেউ সারফেসে অ্যাবজর্ব হয় তাহলে ওর টেনশন ফ্রি হবে, তাহলে ওর চাপ কমে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? এই জন্য সারফেস মলিকিউলগুলো এত বেশি অ্যাক্টিভ দ্যান দ্য বাল্ক মলিকিউল, এবং এই ফেনোমেনাকে কাজে লাগিয়ে আমরা সেভারাল কাজ করবো। আমরা অনেক ক্যাটালিসিস রিঅ্যাকশন এই সারফেস ফেনোমেনাকে কাজে লাগিয়ে করে থাকি। যাই হোক, তাহলে আমি কি বললাম, সারফেস পার্টিকেলস, তারা কেন হয় বুঝলাম, যে সারফেস পার্টিকেলগুলো একটা আনব্যালেন্স ফোর্সের মধ্যে রয়েছে, এবং ইন অর্ডার টু নালিফাই দ্যাট আনব্যালেন্স ফোর্স, ওপরে কিছু পার্টিকেলকে ওরা অ্যাবজর্ব হতে দেয়, এবং এটা সারফেস এরিয়ার সঙ্গে প্রপোর্শনাল। যত বেশি সারফেস এরিয়া তত বেশি আনব্যালেন্স ফোর্স। সুতরাং সারফেস পার্টিকেলগুলো সবসময় চায় সারফেস এরিয়া কমিয়ে রাখার। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো এই অ্যাবজর্পশনের সময়, বলতে ডিউরিং অ্যাবজর্পশন ডিক্রিজ ইন রেসিডুয়াল এনার্জি। রেসিডুয়াল এনার্জিটা কি বলা হয়? রেসিডুয়াল এনার্জি বলতে সারফেস এনার্জির এক্সাম্পল নিয়েছি। যখনই অ্যাবজর্পশনটা ঘটবে, এখানে তো সারফেস টেনশন রয়েছে প্রচুর, অ্যাবজর্পশন যখনই ঘটবে তখন কি হবে, এই যে সারফেস এনার্জি ফিজিক্সে পড়েছে, সারফেস এনার্জি যখনই অ্যাবজর্পশন হবে সারফেস এনার্জিটা কমে যাবে। তাহলে সারফেস এনার্জিটা কমে যাওয়া এনার্জিটা গেল কোথায়? এনার্জি তো ডিস্ট্রয় হয় না, তাহলে আদার কোনো ফর্মেটে ট্রান্সফর্ম হয়েছে,
সেই এনার্জিটাই হিট আকারে ইভলভ হয়। অর্থাৎ ডিক্রিজ ইন সারফেস এনার্জি বা ডিক্রিজ ইন রেসিডুয়াল এনার্জি ডিউরিং দ্য কোর্স অফ অ্যাডসর্পশন ইজ দ্য রেজাল্ট অফ দ্য হিট ইভলভড ডিউরিং অ্যাডসর্পশন। অর্থাৎ অ্যাডসর্পশন সবসময় একটা এক্সোথার্মিক প্রসেস, অ্যাডসর্পশনের সময় সবসময় হিট ইভলভ হবে। তাহলে দেখা বলছে রেজাল্ট ইন ইভলিউশন অফ হিট। এখন তাহলে আমরা যখনই রেজাল্ট ইন দ্য ইভলিউশন অফ হিট যখন হলো, তখন উই নিড টু নো অ্যাবাউট দ্য এনার্জেটিক্স অফ দ্য অ্যাডসর্পশন। তাহলে অ্যাডসর্পশনে কি এনার্জেটিক্স রয়েছে সেটা আমাকে একবার দেখতে হবে। এনার্জেটিক্সে দেখো বেসিক্যালি কোন একটা প্রসেস স্পন্টেনিয়াসলি হওয়ার শর্ত কি? ডেল জিটাকে নেগেটিভ হওয়া। থার্মোডাইনামিক্স কি বলছে? অ্যাডসর্পশন আমরা দেখি স্পন্টেনিয়াসলি হতে থাকে, কারণ অ্যাডসর্পশন ভিতরে ওপরে কোনো কিছু জমাটা অটোমেটিক্যালি হতেই থাকে, স্পন্টেনিয়াস প্রসেস। তাহলে এনি প্রসেস টু বি স্পন্টেনিয়াস, ডেল জি ফর দ্যাট প্রসেস শুড বি নেগেটিভ। প্রসেসটাকে স্পন্টেনিয়াস হওয়ার শর্ত কি? ডেল জি ফর দ্যাট প্রসেস উইল বি নেগেটিভ। সো অ্যাডসর্পশনটা স্বতঃস্ফূর্ত একটা ঘটনা, অটোমেটিক্যালি অ্যাডসর্পশন হতে থাকে। তখন আমরা বলতে পারি ফর দ্যাট অ্যাডসর্পশন প্রসেস টু টেক প্লেস ডেল জি ইজ নেগেটিভ। ক্লিয়ার? ডেল জি ফর অ্যাডসর্পশন ইজ নেগেটিভ। ওকে, আর আমরা এটাও থার্মোডাইনামিক্স থেকে শিখেছি যে ডেল জি ইজ ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। Why delta H is the enthalpy? বিক্রিয়া তাপ বলা হয় বাংলায়, টি হচ্ছে টেম্পারেচার আর ডেল্টা এস হচ্ছে চেঞ্জ ইন দ্য এন্ট্রপি। চেঞ্জ ইন দ্য এন্ট্রপি। এখন ডেল্টা এইচ ফর অ্যাবজর্পশন ইজ নেগেটিভ। তাহলে এটা নেগেটিভ ভ্যালু হয় কি করে? নেগেটিভ ভ্যালু নিশ্চয়ই এই দুটোর রেজাল্ট, এই দুটোর ক্যালকুলেশন করে যে রেজাল্টটা আসবে সেটাই নেগেটিভ ভ্যালু দেয়। তাহলে ডেল জিটা নেগেটিভ আমাকে আসতেই হয়। তোমার অ্যাডসর্পশনের জন্য ডেল জিটা অবশ্যই নেগেটিভ। ডেল জিটা নেগেটিভ হয়েছে কেন? বিকজ এই দুটো টার্মের জন্য হয়েছে। তাহলে এই দুটো টার্মের ভূমিকা দেখতে হবে। মনে রাখবে ডেল্টা এইচ ইজ অলওয়েজ নেগেটিভ। যখনই কোনো অ্যাডসর্পশন হয়, ওপরে সারফেসে অ্যাডসর্পশনটা হয় কেন? তোমার একটা আনব্যালেন্স ফোর্সকে নালিফাই করার জন্য, এবং যে মলিকুলগুলো পরস্পরের কাছে আসে সেটা দুটো ফোর্সের জন্য হয়, মেনলি দুটো ফোর্স। একটা তো সারফেস এনার্জির ফোর্সটা তো রিলিজ হয়, সেটা আলাদা ব্যাপার, বাট যে মলিকুলটা কাছে এলো দুটো কারণে। একটা হচ্ছে কেমিক্যাল ফোর্স হতে পারে, মানে কেমিক্যাল বন্ড হতে পারে, আয়নিক বন্ডিং বা এরকম কোভালেন্ট বন্ডিং হতে পারে। আর একটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। যখনই কোনো একটা মলিকুল ডিউ টু অ্যাট্রাকশন কারোর কাছে আসে তখন কি হয়? এনার্জি রিলিজড হয়। তো ডেল্টা এইচ ফর দ্য অ্যাডসর্পশন ইজ অলওয়েজ নেগেটিভ। ডেল্টা এইচ ফর অ্যাডসর্পশন ইজ অলওয়েজ নেগেটিভ বিকজ এনার্জি ইজ রিলিজড যখন তোমার কেউ ওর সংস্পর্শে আসছে এবং নতুন বন্ড ফর্ম হয়। আমরা পরের দিকে পড়বো যে অ্যাডসর্পশনের সময় বন্ড ফর্ম হয় কি হয় না। তো জেনারেলি আপাতত তোমাকে এইটুকু ইনফরমেশন দিয়ে রাখছি, ডেল্টা এইচ ফর অ্যাডসর্পশন ইজ নেগেটিভ। আচ্ছা, ডেল্টা এইচটা কি? ডেল্টা হচ্ছে চেঞ্জ ইন এন্ট্রপি। আমরা জানি যে এন্ট্রপি হচ্ছে সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাপ, র্যান্ডামনেসের পরিমাপ। কত বেশি র্যান্ডামনেস, যত বেশি একটা সিস্টেম র্যান্ডম, ডেল্টা এইচ তত বেশি পজিটিভ। আর আমরা এটাও জানি যে ডেল্টা এইচ যত বেশি পজিটিভ কোনো একটা প্রসেস তত বেশি স্পন্টেনিয়াস। আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি ডেল্টা এইচ বা এন্ট্রপি কারো যদি পজিটিভ হয় তাহলে সেই প্রসেসটা সবসময়ের জন্য স্পন্টেনিয়াস। বাট আমরা এখানে কি দেখছি? আমরা এখানে দেখছি কিছু গ্যাস মলিকিউল যারা র্যান্ডমলি বিচরণ করছিল, ঘুরে বেড়াচ্ছিল, তারা এসে জমা হয়ে যাচ্ছে এখানে, তারা এসে সারফেসে জমা হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি ডিউরিং অ্যাবজর্পশন দেয়ার ইজ এ ডিক্রিজ ইন দ্য র্যান্ডমনেস অফ দ্য মলিকুল। মলিকুলগুলোর বিশৃঙ্খলার মাত্রা কমে যায়। ডিউরিং অ্যাবজর্পশন কি দেখছি আমরা? বিশৃঙ্খলার মাত্রা, মলিকুলগুলো যেগুলো আগে ডিস্টার্ব ছিল তারা এখন এসে এক জায়গায় অর্ডার্ড ওয়েতে বসে যাচ্ছে। তাহলে তাদের কি র্যান্ডমনেসটা কমে যাচ্ছে। তো আর র্যান্ডমনেস যদি কমে যায় তাহলে ডেল্টা এস এর সাইন কি হবে? ডেল্টা এস শুড বি নেগেটিভ। ডেল্টা এস পজিটিভ হলে র্যান্ডমনেস বাড়ে, র্যান্ডমনেস কমে গেলে ডেল্টা এস নেগেটিভ হয়। তাহলে আমরা কি পেলাম? আপাতত আমরা কি পেলাম? ডেল জি ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস এ আমরা দেখলাম এই ডেল্টা এস টার্মটা নেগেটিভ হয় ফর অ্যাবজর্পশন আর ডেল্টা এইচটাও নেগেটিভ ফর অ্যাবজর্পশন দেখলাম। এখন এই দুটো টার্মই নেগেটিভ, এই দুটো টার্ম ডেল্টা এসও নেগেটিভ আর ডেল্টা এইচও নেগেটিভ। তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ হয়ে যাবে। তার মানে অ্যাকচুয়ালি কি আসবে? ডেল্টা এইচ প্লাস টি ডেল্টা এস চলে আসবে, যেখানে ডেল্টা এইচ শুধুমাত্র নেগেটিভ।
বিকজ ডেল্টা এস তো নেগেটিভ, ডেল্টা এস যদি নেগেটিভ হয় তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো ডেল জি কে নেগেটিভ হওয়ার শর্ত কি? ডেল জি নেগেটিভ হওয়ার শর্ত হচ্ছে এই টি ডেল্টা এস এর ভ্যালুটা, পজিটিভ টি ডেল্টা এস এর ভ্যালুটা সবসময় যেন ডেল্টা এইচ এর থেকে কম থাকে। কারণ ডেল্টা এইচ থেকে টি ডেল্টা এস এর ভ্যালু যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু রেজাল্টটা পজিটিভ চলে আসবে, আর পজিটিভ রেজাল্টটা হচ্ছে আনওয়ান্টেড, বিকজ অ্যাবজর্পশন হবে না, কারণ ডেল জি পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে ইন অর্ডার টু কিপ ডেল জি নেগেটিভ, ইন অর্ডার টু কিপ ডেল জি নেগেটিভ আমাকে টি ডেল্টা এস ভ্যালুটা কমিয়ে রাখতে হবে। আর হাউ ক্যান ইউ ডু দ্যাট? আমরা সেটা করবো কি করে? আমরা করতে পারি টেম্পারেচারকে যদি কমিয়ে দিই, বিকজ দেখো টেম্পারেচার ইজ মাল্টিপ্লাইড উইথ ডেল্টা এস, তাহলে টেম্পারেচারকে যদি আমরা কমিয়ে দিই তাহলে টি ডেল্টা এস এর ভ্যালুটা কিন্তু ডেল্টা এইচ এর থেকে কমে যাবে, এবং ইন দ্যাট কেস ইয়োর ডেল জি ভ্যালু উইল কাম নেগেটিভ। বলতে পারলাম? তার মানে এটা এখান থেকে এই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমরা কি দেখলাম? ডেল জি ফর অ্যাবজর্পশন ইজ নেগেটিভ, ডেল্টা এস ফর অ্যাবজর্পশন ইজ নেগেটিভ, ডেল্টা এইচ ইজ নেগেটিভ। আরেকটা কথা আমরা এখান থেকে শিখলাম যে অ্যাবজর্পশন অলওয়েজ টেক্স প্লেস বা ফেভার্ড ইন লোয়ার টেম্পারেচার, বিকজ whenever you increase the temperature, যখনই তুমি টেম্পারেচারটা বাড়িয়ে দেবে তখন এই টি ডেল্টা এস টার্মটা এতটা বড় হয়ে যাবে যে ডেল্টা এইচ এর সঙ্গে ক্যালকুলেশন করে পজিটিভ রেজাল্ট আসবে, অর্থাৎ অ্যাবজর্পশন হবে না, তখন উল্টো ঘটনা ঘটবে, ডিসঅর্পশন, বিশোষণ ঘটবে। অর্থাৎ হায়ার টেম্পারেচারে ডিসঅর্পশন হয়, বিশোষণ হয়। টেম্পারেচার যত কমাবে তত বেশি তোমার অ্যাবজর্পশনটা ফেভার্ড হবে। সো দিস ইজ দ্য এনার্জেটিক্স অফ অ্যাবজর্পশন প্রসেস। এখান থেকে কিন্তু কোয়েশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ার, দেখো এনার্জেটিক্স থেকে কোয়েশ্চেন পড়েছেই পড়েছে, অল্টারনেট ইয়ারে এনার্জেটিক্স থেকে কোয়েশ্চেন পড়েছে। ঠিক আছে, পরের লেকচারটাতে আমরা যাব টাইপ অফ অ্যাবজর্পশনে যাব, তারপরে আমরা ফ্রেন্ডলি অ্যাবজর্পশন আইসোথর্মে যাব। আপাতত এই লেকচারটাকে আমরা এখানেই এন্ড করছি। টাটা।